আসসালামু আলাইকুম। লুকটা ঠিক আছে নাকি? হ্যাঁ? এই যে, এই লুকটা? হুম। এভাবে তাকিয়ে থাকবো। কিছু চুল আমার এদিক দিয়ে পড়ে যাবে। একগুচ্ছ চুল এদিক দিয়ে চলে আসছে। কল্পনা করেন, কল্পনা করেন। এখানে একটু ব্লাড, ছিঁড়া, ছিঁড়া ব্লাড, কাঁচা পাকা দাড়ি, হ্যাঁ? এক চোখ দেখা যাচ্ছে না। আরেক চোখ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে খেয়ে ফেলছি। আর আমার মাথায় চুল নাই, বাট কল্পনা করেন, আলগা চুল লাগাইছি। সেই চুলগুলা এদিকে ব্যাক ব্রাশ করা। এক সাইডে ব্যাক ব্রাশ করা, আর এদিকে চুলগুলা ব্যাক ব্রাশ করা। আমি দেখতে অনেক কালো। কি মিলে গেছে? মিলে গেছে না পোস্টারটার সঙ্গে? ওই পোস্টারটার কথাই বলছি। প্রিন্সের ভিলেনের পোস্টার আসছে। ভাই, দুর্দান্ত লেভেলের পোস্টার। আমি আমি জানি না লাস্ট কবে কোনো ভিলেনকে এরকম সিম্পল বাট ভয়ঙ্কর একটা লুকে দেখতে পেয়েছি। আমি আমার কন্টেন্টে প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রিন্সের ভিলেন কে। তখন আপনারা কোশ্চেন করেছিলেন যে টিভি তো এখনো জানায় নাই, আপনি কোথেকে জানলেন? যাই হোক, এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কিছু কিছু জিনিস আগে আগে জানি। যাই হোক, ভিলেন কি ভট্টাচার্য, দেবেন্দু ভট্টাচার্য, দিব্যেন্দু ভট্টাচার্য, উচ্চারণ এরকম হবে দিব্যেন্দু ভট্টাচার্য। যারা বিএ পাস সিনেমাটা দেখেছেন, দুষ্টু সিনেমা বিএ পাস, বিএ পাস সিনেমাটার কথা এই কারণে বললাম যে এই সিনেমাটা দেখে নাই এরকম লোক খুব কম আছে। দুষ্টু সিনেমা তো অনেকেই দেখেছে। তো বিএ পাস সিনেমায় এই লোকটা ছোট্ট একটা ক্যারেক্টার করেছে, বহু বছর আগে সিনেমাটা দেখেছি, এবং সেই দিনই সেই লোকটার অভিনয় আমার মাথার মধ্যে ঢুকে গেছে। যে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স লোকটার। অনেকে, আমি যখন বললাম যে এই লোকটা মেইন ভিলেন, তখন অনেকেই আশাহত হয়েছেন, অনেক সাকিবিয়ান আশাহত হয়েছেন। দূর, এটা কোনো ভিলেন হইলো? দেয়ার ফুড ভিলেন সাকিবের সাথে যায়? ভাই, এখন আজকে এই পোস্টারটা দেখার পরে আপনাদের নিশ্চয়ই সেই সেই যে একটা একটা আশাহত হয়েছিলেন, সেই জিনিসটা নিশ্চয়ই দূর হয়ে গেছে। আপনারা যে মন খারাপ করেছিলেন, মনক্ষুণ্ণ হয়েছিলেন, সেটা নিশ্চয়ই এখন আর নাই। হ্যাঁ, দুর্দান্ত লেভেলের মেকওভার হয়েছে, মেকআপটা হয়েছে সেই সেই লেভেলের একটা মেকআপ হয়েছে। এবং তার কস্টিউম, গেস্টার, পেছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু আলাপ করি, পুরো পোস্টারটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। পোস্টারের পেছনে অনেকগুলো ভাই লাশ পড়ে আছে, একেবারে মার মার কাট কাট মার অবস্থা, অ্যাকশনের ধুমধুমার অবস্থা। কেউ একজন এই সমস্ত লাশকে মেরেছে, মেরে এখন বাকি আছে এই লোকটা। এবং এই লোকটা এমন একটা লুক দিছে যে তুই আমার পেছনের লোকগুলারে মারছিস ঠিক আছে, কিন্তু আমারে মারা এত সহজ না। এবং সহজ তো নাই, আমি তোরে খাইয়া ফেলামো, তোরে দেখে ফেলামো, তোরে দেখে ছাড়াবো, এরকম একটা লুক দিছে সামনের একজন ব্যক্তির উপরে। সে এই লুকটা সে কাকে দিছে? লুকটা ছবিটা তোলার জন্য বা পোস্টার ডিজাইনের জন্য লুকটা ক্যামেরার দিকেই দিয়েছে, কিন্তু তার সামনে আসলে কে? ইয়েস, তার সামনে নানা দার মেগা স্টার শাকিব খান। আপনারা একটু কল্পনা করেন ভাই, এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, শাকিব খান কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, তার সামনে তার হাতে কি আছে? সে কি খালি হাতেই তারা দফা রফা করে দিবে? না ওই যে একটা হারমোনিয়ামওয়ালা একটা গান তার হাতে ছিল, সেই হারমোনিয়াম বাজাবে আর একটা একটা করে বুলেট আর বুকে টিট 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 করে বিঁধে যাবে। কি হবে, কি হবে সেটা দেখার জন্য তো আমাদের সিনেমার হলে যেতে হবে। তবে ভিলেনের যে লুকটা দেখাইছে, যে এক্সপোজটা করছে, এটাতে বোঝা যাচ্ছে যে সিনেমায় অ্যাপিয়ারেন্সটা সবার ইউনিক। মানে সিনেমায় এক একজন, প্রত্যেকটা শিল্পীর আলাদা আলাদা একটা স্বতন্ত্র উপস্থাপন থাকবে। প্রত্যেকটা শিল্পী আলাদা আলাদা একটা বিষয় থাকবে, যে বিষয়টা নিয়ে সে সিনেমা হল থেকে বেরোয় আপনার মাথায় গেঁথে যাবে। তবে আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, এই ভিলেনের খুব বেশি স্পেস কিন্তু সিনেমার মধ্যে নাই। মানে সে সর্বোচ্চ
2 থেকে 4 দিন শুটিং করছে, 5 দিন শুটিং, সর্বোচ্চ 3 থেকে 4 দিন শুটিং করছে সে। তো 3-4 দিনের মধ্যে যতটুকু তার একটা মানুষকে শুট করে যতটুকু পাওয়া যায়, এতটুক ফুটেজই এই সিনেমায় ভিলেনের থাকবে। মানে আপনারা যদি মনে করেন যে খুব চেজিং থাকবে এই ভিলেনের সঙ্গে শাকিব খানের, বা দীর্ঘ একটা মানে আহ, একটা যুদ্ধ থাকবে, একটা দ্বৈরথ থাকবে, একটা অভিনয়ের একটা প্রতিযোগিতা থাকবে, লম্বা একটা কমিউনিকেশন থাকবে এই ভিলেন আর শাকিব খানের ভিতরে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নাই। কারণ সিনেমাটার প্যাটার্নই এরকম যে শাকিব খান এক জায়গায় স্থির থাকতে পারবে না, তাকে পালায় বেড়াইতে হবে। সো এইটা যদি মেইন ভিলেন হয়, অন্যান্য ভিলেনের অবস্থা কি, এটা একটু আঁচ করে নিবেন এই সিনেমার পোস্টার থেকে। একটা পোস্টার তারা, একটা গ্রুপ ছবি তারা লিক করছে, সেইখানে রাশেদ মামুন অপু, তারপরে শ্রীলঙ্কার কিছু ভিলেন, তারপর বাংলাদেশের কয়েকজন অভিনেতা, সবুজ, আরো কয়েকজন অভিনেতাকে সেখানে সেই ছবির মধ্যে ছিল। এবং প্রথম যখন আমি দেখলাম ছবিটা, আমার কাছে মনে হচ্ছে এরা সবাই বিদেশি, এরা বাংলাদেশের কোনো আর্টিস্ট না। তো যখন আমি একটু মনোযোগ দিয়ে ছবিটা দেখলাম, দেখলাম যে আরে এ তো আমাদের রাশেদ মামুন অপু, এ তো সবুজ, এ তো অমুক, আমি সবাইকে চিনতে পারলাম। কিন্তু কেনই আমার ইয়েটা হয়েছে, কনফিউশনটা হয়েছে, বিকজ অফ গেট আপ। গেট আপ একটা মানুষকে, একটা মানুষের কস্টিউম, গেট আপ একটা মানুষকে ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ এনে দেয়। মানে একটা মানুষের কস্টিউম আর গেট আপ হচ্ছে তার অ্যাক্টিং এর 50%, বাকি 50% সে অ্যাক্টিং করে দেখাবে। যেমনটা ধরেন একটা দারোয়ানের ক্যারেক্টার, সে যদি স্যুট পরে দাঁড়ায় থাকে গেটের সামনে, তাহলে কি দারোয়ান মানাবে? তো তাকে দারোয়ানের পোশাকই পরতে হবে। কিন্তু সেই দারোয়ান যদি আবার একটা জিন্স প্যান্ট আর একটা টি শার্ট পরে দাঁড়ায় থাকে, তাহলে হইলো আর কি, কাম চালানোর মতো দারোয়ান হইলো, মানে কোনো রকমের একটা কস্টিউম হইলো। কিন্তু এক্সাক্ট দারোয়ান হইতে হলে তাকে দারোয়ানের যে খাকি একটা শার্ট বা নীল রঙের একটা শার্ট, সিকিউরিটি গার্ডের একটা শার্ট পরবে, একটা কালো বেল্ট পরবে, একটা পিটি শু পরবে, একটা ক্যাপ পরবে, একটা লাঠি থাকবে হাতে, তাই না, একটা বাঁশি থাকবে গলায়। এই সমস্ত কিছু যখন প্রপার অ্যারেঞ্জমেন্ট হবে, তখন তাকে প্রপার দারোয়ান হিসেবে বোঝা যাবে। তো এই দেবেন্দু ভট্টাচার্যার যে লুক এবং ফিলটা দেখলাম, যে পোস্টারটা আসলো, এতে করে মনে হয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে তার যথাযথ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাকে সাজানো হয়েছে। কস্টিউম এবং গেট আপে কোনো ত্রুটি আপনারা খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আবু হায়াত মাহমুদের সঙ্গে আমার কাজ হয়েছে কয়েকটা নাটকে, আমি দেখেছি সে কস্টিউম এবং গেট আপে অনেক সময় দেয়, অনেক নজর রাখে। কারণ থিয়েটার করা ছেলে তো, থিয়েটার করছে, থিয়েটারের অভিজ্ঞতা আছে, তো সে জানে রূপসজ্জা কতটা ইম্পর্টেন্ট। একটা সিনেমার জন্য রূপসজ্জা, আলোকসজ্জা, মানে লাইট, রূপসজ্জা মানে মেকআপ, কস্টিউম, এগুলো খুব ইম্পর্টেন্ট। কোন রকম একটা কস্টিউম পরে মানে অভিনয় করা আর প্রপার কস্টিউম পরে অভিনয় করা, দুটার মিনিংই চেঞ্জ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আবু হায়াত মাহমুদের এই সিনেমায় প্রপার কস্টিউম, প্রপার গেট আপ আপনারা দেখতে পাবেন। আর যারা দেবেন্দু ভট্টাচার্যকে নিয়ে যাদের একটু হতাশা ছিল, দুরাশা ছিল যে এ কি পারফরমেন্স করবে, শাকিব খানের সামনে টিকতে পারবে না, শাকিব খান, ভাই ওই জিনিসটা বোধহয় আপনাদের এই পোস্টার দেখার পরে আংশিক কমে গেছে। বাদ বাকি যতটুকু সন্দেহ আছে সেগুলো সিনেমা দেখার পরে সেগুলো দূর হয়ে যাবে। এখন আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু বোনাস আলাপ করতে চাই এই কন্টেন্টের ভিতরে, যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আবার নতুন করে বিবেচনা করা হবে। অর্থাৎ শাকিব খানের প্রিয়তম শাকিব খানের পুরস্কারটা পাওয়ার সম্ভাবনা একটু জেগে উঠলো। সেই সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে আহ, মানে কি বলবো, এমন গাধামি হয়েছে যে এমন একজনকে অ্যাওয়ার্ড দিছে যে সেটা করেই নাই। মানে ডিরেক্টরকে অ্যাওয়ার্ড দিছে চিত্রনাট্যের জন্য, কিন্তু চিত্রনাট্য লিখছে আর একজন, সেটা উল্লেখ করাই আছে। মানে কি ধরনের গাপলিং হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, বুঝেন তাইলে। তো যাই হোক, এই সরকারের এই গত জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আবার রিভিউ করে নতুন ভাবে দেওয়ার চেষ্টা করবে। সেখানে জাভেদ সাহেবকে হয়তো আজীবন সম্ভাবনা দিতে পারেন, তিনি মারা গেছেন রিসেন্টলি। আর শাকিব খানের বিষয়টা কি, সেই বিষয়ে এখনো কেউ মুখ খোলেনি।
তবে আফরান নিশোর বিষয়টা চেঞ্জ হবে না, কিন্তু আফরান নিশোর সঙ্গে দ্বৈতভাবে হয়তো শাকিব খানকে প্রিয়তমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা দেয়া যাইতে পারে বা দেয়া হতে পারে বলে আমার বিশ্বাস। আপনারা কারা কারা ভাবছেন যে শাকিব খান প্রিয়তমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্য শাকিব খানের, তারা তারা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিবেন, এবং সোশ্যাল মিডিয়ায় একটু শাকিব খান প্রিয়তমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্য এই বিষয়টা একটু সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে একটু লেখালেখি করবেন। তাহলে হয়তো যারা এই অ্যাওয়ার্ডটা আবার পুনর্বিবেচনা করছেন তাদের খানিকটা টনক করবে। তো যাই হোক, এই বিষয়টা শুনে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার নতুন করে একটু ভাবা হবে। হ্যাঁ, প্রিন্সের যে পাবলিসিটি হচ্ছে ভাই, দিন শেষে আমি আরেকটা কথা বলবো, তারা হয়তো আগামী 3 দিন পরে, মানে আজকে হলো গিয়া 7 তারিখ, 10 তারিখের দিকে তারা টিজার ট্রেলার দিতে পারে। ভাই 17-18 তারিখের দিকে ঈদ, 10 তারিখে টিজার ট্রেলার দিবে, ঈদের অলমোস্ট 7-8 দিন আগে দিবে। যাক, তাও তো দিচ্ছে টিজারটা, টাইম আমার চেয়ে কানা মামা ভালো, অ্যাটলিস্ট টিজারটা তো দিবে, তাও দেরি করে হলেও দিবে। অন্যান্য অনেক সিনেমা অলরেডি, আরো একটা মানে মজার বিষয় যে 18-19টা সিনেমা আসতে চাইছিল, তার মধ্যে ম্যাক্সিমাম সিনেমাই পিছায় গেছে ভয়ে ডরে যে শাকিব খানের প্রিন্সের সামনে তো টিকতে পারবে না। বিভিন্ন অজুহাত দেখাইছে, এই শুটিং শেষ হয় নাই, আমি যাবি এডিটিং শেষ হয় নাই, অনেক অজুহাতে তারা আসতেছে না। 8টা সিনেমা আসতেছে এই 19টা সিনেমা থেকে, সেই 8টা সিনেমার মধ্যে বুবলি আছে। বুবলির কাট এই সিনেমাটা থাকবে পিনিক, কিন্তু অপু বিশ্বাসের দুর্বার সম্ভবত আসতে পারছে না, বুবলি থাকছেন। তবে মানে বাংলার তামিল হিরো মুন্না খানের তসনস আসতেছে না, মানে সে যে আইসা সব তসনস করে দিত, শাহিব খানের সিনেমারে পিছনে ফেলাই দিত, এরকম একটা বদিউল আলম খোকনের এরকম একটা অ্যাটিচিউড, এরকম একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ হলো না। তবে মুন্না খান খুব ভালো ডিসিশন নিয়েছেন। এই সময়ে আসলে তার সিনেমাটা খুব একটা ইফেক্ট ফেলতো না, দর্শকদের ব্যবসাও সে করতে পারতো না, কারণ বড় বাজেট সে খরচ করছে, বড় বাজেটের সিনেমা সে বানাইছে, বাট তার এই সিনেমা কয়জন দেখবে সেটা অন্য হিসাব, সে বানাইছে। এখন যে কজনই দেখুক, সেটা ঈদের এই সময়ে ভিড়ের মধ্যে না দিয়ে আলাদা একটা সময় দিলে, সুন্দর একটা সময় পাইছে সে সময় দিলে কিছু লোক হয়তো এই সিনেমাটা দেখবে, যারা যারা দেখার তারা দেখবে, সে কিছু টাকা পাবে, কিছু টাকা তার উঠে আসবে। আর নাইলে এই ঈদে এত সিনেমার ভিড়ে দিলে হয়তো প্রপার শোই পাইতো না, হল পাইতো না, প্লেসমেন্ট পাইতো না, সিনেমা চলে যেত, কেউ জানতোই না যে সিনেমা রিলিজ হয়েছে। খুব ভালো ডিসিশন নিয়েছে তসনস। এই সেই সঙ্গে আসছে না হয়তো ট্রাইব্যুনাল আসতেছে না, তারপরে হাঙর সিনেমাটা আসতেছে না, মালিক আসতেছে না, রংবাজার আসতেছে না। আসার মধ্যে যারা যারা আসতেছে, প্রিন্স, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, পিরিক, তারপরে আরো 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 4-5টা সিনেমা আসতেছে, যে সিনেমাগুলো হয়তো দর্শক শেষের দিকে রাখবে সিনেমা দেখার লিস্টে। তো যাই হোক, আপনারা কোন কোন সিনেমা, কয়টা সিনেমা দেখবেন এবং সেই সিনেমাগুলো কি কি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।